সবুজে ঘেরা ছোট্ট এক গ্রামে থাকত মিনা আর রাজু। তাদের বাড়ির পাশে ছিল একটা বিশাল পুরনো আম গাছ। গ্রামের সবাই বলতো এই গাছ গ্রামের সৌভাগ্যের প্রতীক। তাই গ্রামের সবাই মিলে আম গাছটার যত্ন নিতে লাগলো। মিনা আর রাজুও প্রতিদিন গাছের খোঁজ নিত। কিছুদিন পর গাছটা আরো সবুজ আর সুন্দর হয়ে উঠল। মিষ্টি সকালের আলোয় গ্রামটা জেগে উঠেছে। পাখির কিচিরমিচিরে চারপাশ মুখর। কিন্তু গ্রামের মানুষ আম গাছের দিকে তাকিয়েই থমকে গেল। গতকাল পর্যন্ত পাকা আমে ভরা গাছটি আজ একেবারে খালি। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। এত আম এক রাতেই কোথায় গেল? আরে এ কি, এত আম গেল কোথায়? একটু আগেও তো গাছটা পাকা আমে ভরে ছিল। এক রাতের মধ্যেই সব আম উধাও। কে নিল এতগুলো আম? মানুষ, বানর, নাকি অন্য কেউ? চলো সবাই মিলে রহস্যটা খুঁজে বের করি। সকালে আম গাছের কাছে এসে মিনা আর রাজু অবাক হয়ে গেল। গাছে একটাও পাকা আম নেই। সব আম যেন রাতারাতি উধাও হয়ে গেছে। দুজন একে অপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এতগুলো আম কে চুরি করলো? রহস্যের উত্তর খুঁজতে ওদের অভিযান শুরু হলো। চলো ভাইয়া, চারদিকে ভালো করে দেখি, নিশ্চয়ই কোনো না কোনো সূত্র পাবো। হ্যাঁ, আজ থেকে আমরা দুজন গোয়েন্দা। যেই আম নিয়ে থাকুক তাকে খুঁজে বের করব। হাঁটতে হাঁটতে হঠাৎ মিনা মাটির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। গাছের নিচে ছোট ছোট পায়ের দাগ দেখা যাচ্ছে। ভাইয়া দেখো, এখানে ছোট ছোট পায়ের ছাপ। এগুলো কার হতে পারে? বাহ, এটাই তো আমাদের প্রথম সূত্র। চলো এই পায়ের দাগ অনুসরণ করি। হয়তো রহস্যের সমাধান এখানেই লুকিয়ে আছে। সারাদিন খোঁজাখুঁজির পরও আম চোরের কোনো খোঁজ মিলল না। গ্রামের সবাই এক জায়গায় জড়ো হয়ে নানা রকম কথা বলতে লাগলো। হঠাৎ কয়েকজন গ্রামের এক বৃদ্ধ কাকুর দিকে আঙুল তুলে বলল, নিশ্চয়ই উনি আম নিয়ে গেছেন। বৃদ্ধ কাকু অবাক হয়ে বললেন, আমি তো এমন কিছুই করিনি। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। ঠিক তখনই ছোট্ট মিনা সাহস করে সামনে এগিয়ে এলো। একটু দাঁড়ান, প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া ঠিক না। আগে সত্যটা জেনে নি, তারপর সিদ্ধান্ত নেব। মিনা আর রাজু আবার আম গাছের চারপাশে খুঁজতে শুরু করলো। রাজু হঠাৎ গাছের নিচে তাকিয়ে অবাক হয়ে গেল। সেখানে একটা ছাগল নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল, আর কয়েকজন ছোট্ট বাচ্চা লুকিয়ে লুকিয়ে খেলছিল। রাজুর মনে সন্দেহ হলো। সে ধীরে ধীরে বাচ্চাদের কাছে এগিয়ে গেল। রাজুকে দেখি সবাই চুপ হয়ে গেল। তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজু মৃদু হেসে বলল, ভয় পেও না, আমি শুধু জানতে চাই তোমরা কি কিছু দেখেছো? একটু নীরব থাকার পর একটি ছোট্ট ছেলে সাহস করে সামনে এলো। মাথা নিচু করে সে বলল, আমরাই গাছ থেকে কয়েকটা আম পেড়েছিলাম, সবাই মিলে ভাগ করে খেয়েছি। পরে সবাই রাগ করবে ভেবে আমরা লুকিয়েছিলাম। আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। সব রহস্য তখনই পরিষ্কার হয়ে গেল। কোনো চোর ছিল না, গ্রামের ছোট্ট বাচ্চারাই না বুঝে আম পেড়েছিল। মিনা মিষ্টি করে হেসে বলল, বন্ধুরা, ভুল তো সবাই করতে পারে, কিন্তু ভুল করার পর সত্য কথা বলাই সবচেয়ে বড় সাহস। সত্য বললে সবাই আমাদের বিশ্বাস করে আর ক্ষমাও করে দেয়। তাই আমরা সব সময় সত্য কথা বলবো, ঠিক আছে? বাচ্চারা সাহস করে নিজেদের ভুল স্বীকার করল। তাদের সততা দেখে গ্রামের সবাই হাসি মুখে তাদের ক্ষমা করে দিল। এরপর সবাই মিলে প্রতিজ্ঞা করল, বড়দের অনুমতি ছাড়া আর কখনো গাছের ফল পাড়া হবে না। শিক্ষণীয় কথা, ভুল করলে সত্য কথা বলাই সবচেয়ে বড় সাহস। সত্য মানুষের বিশ্বাস ফিরিয়ে আনে, আর ক্ষমা ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। সোনামণিরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম, সব সময় সত্য কথা বলবো, বড়দের সম্মান করব, আর অন্যের জিনিস কখনো অনুমতি ছাড়া নেব না।
সোনামণিরা, আজ তোমরা দেখবে সত্য কথা বলার সুন্দর পুরস্কার। রাজু আর মিনা দেখিয়ে দেবে সত্য আর সততা মানুষকে সম্মান আর সুখ এনে দেয়। চলো শুরু করি তাদের মজার আর শিক্ষণীয় গল্প। সবুজে ঘেরা এক সুন্দর ছোট্ট গ্রামে থাকতো রাজু আর তার ছোট বোন মিনা। তারা ছিল খুবই ভদ্র, হাসি খুশি আর সবার প্রিয়। কিন্তু রাজুর একটা ছোট্ট অভ্যেস ছিল, সে মাঝে মাঝে ছোট ছোট মিথ্যা কথা বলতো। রাজু ভাবতো এতে কোনো সমস্যা নেই, কিন্তু সে জানতো না ছোট একটি মিথ্যাও একদিন বড় সমস্যার কারণ হতে পারে। এরপর কি হলো? রাজু কি তার ভুল বুঝতে পারবে? চলো দেখি এই মজার আর শিক্ষণীয় গল্প। মিনা, রাজু, তোমরা কি এখনো স্কুলের জন্য রেডি হওনি? তাড়াতাড়ি করো সোনা, লেট হয়ে যাচ্ছে। আসছি মা, চল মিনা, তাড়াতাড়ি করো, মা ডাকছে। ভাইয়া, আমি তো রেডি। তোমার বই খাতা সব ঠিকমতো নিয়েছো তো? এত লেট কেন করছো? তাড়াতাড়ি চলে আসো, স্কুলের অনেক দেরি হয়ে গেছে অলরেডি। পরে আবার তোমাদের স্কুলে ঢুকতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, আমার বই খাতা সবকিছু আমি গুছিয়ে নিয়েছি, চল এবার, মা ডাকছে। সকালের সুন্দর পরিবেশে রাজু আর মিনা স্কুলে যাওয়ার জন্য সব প্রস্তুতি শেষ করে মায়ের কাছে গেল। মিনা সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিলেও রাজুর একটা খারাপ অভ্যাস ছিল, সে মাঝে মাঝে মিথ্যা কথা বলতো। আজও সে মায়ের কাছে একটা মিথ্যা বলার কথা ভাবছে। কি ভাবছো রাজু? তাড়াতাড়ি বলো, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। কিছু না মা, আমি প্রস্তুত আছি, চল স্কুলে যাই। এই নাও রাজু, তোমার পানির বোতল। ঠিক আছে মা। গিয়ে দুষ্টামি করবা না, টিচারের কথা মন দিয়ে শুনবা আর পড়াশোনায় মনোযোগ দিবা, ঠিক আছে? এখন স্কুলে যাও। ঠিক আছে মা, আমরা টিচারের কথা শুনবো, দুষ্টামি করব না আর মন দিয়ে পড়াশোনা করব। এখন আমরা স্কুলে যাচ্ছি। মিনা আর রাজু স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো। পথে যেতে যেতে তাদের দেখা হলো ছোট্ট পাখি মিঠুর সাথে। মিনা, তুমি কোথায় যাচ্ছ? স্কুলে নাকি? আমিও তোমার সাথে যাব। আমিও তোমার সাথে পড়ালেখা শিখতে চাই। আজ আমাকে তোমার সাথে স্কুলে নিয়ে চলো না, আমি ভালো করে পড়বো আর টিচারের কথাও শুনবো। না মিটু, তুমি আমাদের সাথে স্কুলে যেতে হবে না। তুমি বাসায় মাকে খেয়াল রেখো, ঠিক আছে? ঝকঝকে সুন্দর সকাল, গ্রামের কাঁচা রাস্তা দিয়া ছোট্ট ভাই আর তার আদরের বোন স্কুলে যাইতেছে। দুইজনের পিঠে রঙিন স্কুল ব্যাগ, মুখে মিষ্টি হাসি। রাস্তার দুই পাশে সবুজ গাছ, পাখির কিচির মিচির আর ঠান্ডা বাতাস। মাঝে মাঝে দুইজন হাসে, গল্প করে আর স্কুলে গিয়ে কি শিখবে সেই কথা বলে। এইভাবেই আনন্দ আর খুশি নিয়ে দুই ভাই বোন স্কুলের দিকে হাইটা চইলা যায়। পরের দিন সকালে চারদিকে মিষ্টি রোদ, পাখির কিচিরমিচির আর গ্রামের শান্ত পরিবেশ। ছোট্ট মিনা খুশি মনে রাজুর ঘরে গেল, কিন্তু ঘরে গিয়ে সে অবাক, রাজু এখনো বিছানায় শুয়ে আছে। ভাইয়া, তুমি এখনো ঘুমাচ্ছ নাকি? তাড়াতাড়ি ওঠো, আজকে কি স্কুলে যাবে না? দেখো স্কুলের সময় হয়ে গেছে, দেরি করলে কিন্তু টিচার বকা দিবে। না মিনা, আমার শরীরটা আজ ভালো লাগছে না, আজকে আমি স্কুলে যাব না। তুমি যাও, আমি একটু বিশ্রাম নিই। ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি রেস্ট করো। আমি আজকে স্কুলে চলে যাচ্ছি, ভালো করে বিশ্রাম নিও, পরে এসে তোমার খবর নিব। পরের দিন সকালে ছোট্ট মিনা স্কুলের জন্য টুকটাক করে রেডি হয়ে নিল। কিন্তু আজকে একটা সমস্যা, রাজু ভাইয়া শরীর খারাপ বলে বাসায় রয়ে গেল। এটা শুনে মিনার মনটা একটু চুপচাপ হয়ে গেল। একা একা স্কুলে যেতে তার একদমই ইচ্ছা করছিল না, কিন্তু ঘরেও তো বসে থাকা যাবে না। তাই ছোট্ট মিনা ব্যাগটা কাঁধে তুলে নিল আর সাহস করে একাই স্কুলের পথে হাঁটা শুরু করলো। সকালের সুন্দর সময়, মা ঘরে এসে দেখে রাজু এখনো বিছানায় ঘুমিয়ে আছে। মা অবাক হয়ে চারপাশে তাকিয়ে বুঝতে পারল আজ রাজু মিনার সাথে স্কুলে যায়নি। রাজু, তুমি আজকে মিনার সাথে স্কুলে যাওনি? তোমার কি হয়েছে? না মা, আমি আজকে মিনার সাথে স্কুলে যাইনি। আজকে আমার শরীরটা ভালো না, মিনা একাই স্কুলে চলে গেছে।
রাজু, তুমি যখন আজ স্কুলে যাওনি আর শরীরটাও ভালো না, তাহলে আজ বাসার ভেতরেই থাকবে। বাইরে যাওয়া আর খেলাধুলা আজ বন্ধ। ভালো করে রেস্ট নাও, পানি খাও আর আরাম করো। শরীর ভালো হলে আবার খেলবে। আমি এখন চললাম, তুমি বাসায় থাকো। মা রাজুকে ভালো করে বুঝিয়ে দিয়ে বাইরে চলে গেল। রাজু চুপচাপ ঘরে বসে রইল। কিন্তু তারপর রাজু কি করলো সেটা এখনই দেখুন। আজকে আমি মা আর আমার বোনকে মিথ্যা কথা বলে স্কুলে যাইনি। এখন মনে হচ্ছে মিথ্যা কথা বলা ঠিক হয়নি। মা বলেছে বাইরে যাওয়া যাবে না, কিন্তু বাসায় একা একা ভালো লাগছে না। যাই হোক, একটু বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করে আসি। রাজু মনে করেছিল মা পানি আনতে গেলে অনেক দেরি করবে, তাই সে চুপি চুপি বন্ধুদের সাথে বাইরে খেলতে চলে গেল। কিন্তু রাজু জানতো না মা পানি আনার পথে তাকে দেখে ফেলেছে। মা কিছু না বলে বাসায় ফিরে এলো। একটু পর রাজুকে ডাক দিল। রাজু, এদিকে একটু আসো তো। এই যা, মা আমাকে দেখে ফেলেছে। শোন বন্ধু, মা আমাকে ডাকছে। আমি এখন বাসায় যাচ্ছি, আজ আর খেলবো না। জিমা, ডাকছো কেন? তুমি কি বলেছিলে বাসায় থাকবে, তাহলে বাইরে খেলছিলে কেন? মা, আমি ভুল করেছি। মিথ্যা বলা ঠিক হয়নি। ভুল হলে সত্যি কথা বলতে হয় রাজু। পরের বার আগে বলে যাবে। রাজু মাথা নিচু করে বুঝতে পারল মিথ্যা বললে ধরা পড়তেই হয়। রাজু, আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। অসুস্থ বলে স্কুল ফাঁকি দেওয়া ঠিক না। মিথ্যা বললে সবাই কষ্ট পায়। তুমি ভালো ছেলে, তাই এমন কাজ আর করবে না, ঠিক আছে? ঠিক আছে মা, আর কোনো দিন আমি মিথ্যা কথা বলবো না। আমি আর স্কুল ফাঁকি দেব না। এখন থেকে তোমার কথা শুনবো। পরের দিন সুন্দর সকালবেলা। আজ রাজু আর মিনা দুজনই স্কুলের জন্য রেডি হয়ে বের হয়ে গেল। তারা দুজন পথে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আনন্দের সাথে স্কুলে চলে গেল। সোনামণিরা, তাহলে আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? মিথ্যা কথা বলা ভালো না, আর মিথ্যা বলে স্কুল ফাঁকি দেওয়াও ঠিক না। সব সময় সত্য কথা বলবে আর নিয়ম মেনে চলবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক দিও, আর এমন গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আহ, এই ভোরের হাওয়া, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। আব্বু, আমি আজ আপনার সাথে মাঠে যাব। আপনি কি করেন দেখতে চাই। আয়েশা, সাবধানে যাবে কিন্তু, মাঠে কাজ করা সহজ না। আয়েশা, আমিও যাব, আমরা একসাথে খেলতেও পারবো। তারা সবাই মিলে মাঠের দিকে রওনা দিল। চারপাশে ফুল আর পাখির গান। আব্বু, আপনি এত কষ্ট করে কাজ করেন কেন? মা, এই কাজের মাধ্যমেই আমরা রিজিক পাই। পরিশ্রম করলে আল্লাহ খুশি হন। আমি বড় হয়ে আপনার মতো পরিশ্রমী হতে চাই। খুব ভালো কথা বাবা। হঠাৎ আয়েশা একটি আহত পাখি দেখতে পেল। আব্বু, দেখুন, পাখিটা আহত। আয়েশার মনে পাখিটির জন্য অনেক মায়া হলো, তাই আয়েশা পাখিটিকে বাসায় নিয়ে গেল। ওহো, আমাদের ওকে সাহায্য করতে হবে। আমি পানি এনে দিচ্ছি। চল, সবাই মিলে ওকে সুস্থ করি। তারা সবাই মিলে পাখিটিকে যত্ন করল। কিছুক্ষণ পর, দেখুন আব্বু, ও উড়তে পারছে। হ্যাঁ মা, ভালো কাজ করলে সব সময় ভালো ফল পাওয়া যায়। আজ তোমরা সবাই খুব ভালো কাজ করেছো। আজকের দিনটা আমি কখনো ভুলবো না। এইভাবেই সবুজপুর গ্রামের মানুষ শিখল সবাইকে ভালোবাসা আর সাহায্য করা উচিত। একটি ছোট্ট গ্রামের নাম ছিল নূরপুর। চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর শান্ত পরিবেশে ভরা ছিল গ্রামটি। আপু, আপনি এত ভোরে উঠেন কেন? মা, ফজরের নামাজ পড়ার জন্য। দিনের শুরু আল্লাহর নাম নিয়ে করলে মন শান্ত থাকে। আমাকেও শেখাবেন আব্বু?
আমি আপনার সাথে নামাজ পড়তে চাই। অবশ্যই মা, তুমি যদি ছোট থেকেই নামাজ শিখো তাহলে আল্লাহ তোমার উপর খুশি হবেন। আব্বু, আল্লাহ কি আমাদের সব কথা শোনেন? হ্যাঁ মা, আল্লাহ সব দেখেন, সব শোনেন, তাই সব সময় ভালো কাজ করতে হবে। আমি বড় হয়ে ভালো মানুষ হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি শুধু সত্য কথা বলবে আর সবাইকে ভালোবাসবে। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি ছোট্ট শান্ত গ্রামের নাম কমলগঞ্জ, যেখানে ভোরের সূর্যের সাথে শুরু হয় মানুষের নতুন স্বপ্ন। কিন্তু এই শান্ত গ্রামের বুকেই লুকিয়ে আছে এক সত্যের গল্প, যেখানে মিথ্যা যত শক্তিশালীই হোক, শেষ পর্যন্ত জয় হয় শুধু সত্যেরই। সকালটা কত সুন্দর। মিম, বাহিরে আসো মা, আজ আমরা জমিতে যাব। জি আব্বু, আসছি। আমি আজ তোমার সাথে সব কাজ শিখব। মিম, চল আজ আমরা মাঠে খেলতে যাই, আজ অনেক মজা হবে। মিম আজ কোথাও যাবে না, মাঠে আমার সাথে কাজ করতে যাবে। আগে কাজ, তারপর খেলা, এটা মনে রাখো। তারপর বাবা এবং মেয়ে মাঠে কাজ করার জন্য রওনা দিল। বাবা এবং মেয়ে সারা দিন মাঠে কাজ করার পরে বাড়ি ফেরার পথে হঠাৎ মিম জিজ্ঞাসা করল, আব্বু, আমরা এত কষ্ট করে মাঠে কাজ করি কেন? সৎ পথে রোজগার করলে আল্লাহ বরকত দেন মা। রহিম ভাই কই গিয়েছিলেন? মাঠে কাজ করতে নাকি? হ্যাঁ ভাই, মাঠে কাজ করতে গিয়েছিলাম। কাজ না করলে খাবো কি? রহিম ভাই, আপনি এত কষ্ট করে মাঠে কাজ করেন কেন? একটু চালাকি করলে বেশি লাভ হতো। না করিম, অসৎ পথে লাভ হলেও শান্তি থাকে না। চল মা, চল ফিরে যাই। ভালো থাকেন করিম ভাই। আব্বু, এখানে একটা টাকার ব্যাগ পড়ে আছে। ওরে, অনেক টাকা! চল আমরা রেখে দিই। না, এটা তো আমাদের টাকা না। এই সুযোগ কেউ দেখেনি, রেখে দাও। না, এটা আমাদের টাকা না। যার টাকা তাকে ফেরত দিতে হবে। বাবার মেয়ে আর কোনো উপায় না পেয়ে টাকার ব্যাগ বাসায় নিয়ে গেল। কি হয়েছে তোমাদের? আজ অনেক পরেশানি লাগছে। তোমাদের কি হয়েছে আমাকে খুলে বলো। আমরা একটা টাকার ব্যাগ পেয়েছি, মালিককে খুঁজছি। লোকটা টাকার ব্যাগ অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রহিমের বাসায় চলে আসলো। আমার টাকা হারিয়ে গেছে, কেউ পেয়েছেন? জি, আমরা পেয়েছি। এই নিন আপনার টাকা। আপনারা সত্যি মহান, আমি পুরস্কার দিতে চাই। না না ভাই, এটা আমাদের দায়িত্ব। লোকটি তাদের কাছে কৃতজ্ঞ পোষণ করল এবং সবার কাছে বিদায় নিয়ে চলে গেল। আমি ভুল করেছি, আমি লোভ করেছি। ভুল বুঝতে পারাটাই বড় কথা। সৎ থাকলে মন সব সময় ভালো থাকে। আমি আর কখনো খারাপ কিছু করব না। মনে রাখো, সত্যের পথই সেরা পথ। সততা সব সময় জয়ী হয়। লোভ সাময়িক সুখ দিলেও সত্যি মানুষকে সম্মান এনে দেয়। একটি ছোট্ট গ্রামে 4 বন্ধু একটি রহস্যময় বনের গল্প শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা জানতো না, সেই সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। চলো, আজ আমরা ওই জঙ্গলে যাই। ওই জায়গাটা ভালো না, মানুষ নাকি হারিয়ে যায়। রুবেল, আমি কিন্তু ভয় পাচ্ছি। মিম, আমি চাই এই বনে গিয়ে দেখব যে এই বনে কি আছে। মানুষ এত ভয় পায় কেন? রাফি, ওই জঙ্গলটা নাকি অভিশপ্ত। যে যায় সে কখনো ফিরে আসে না। আমাদের যাওয়া কি ঠিক হবে? আমি শুনেছি সেখানে আত্মা বসবাস করে। মিম, রাফি, আমার কিন্তু অনেক ভয় লাগছে। তারপরও আমি তোদের সাথে জঙ্গলের ভেতর যাব। আমিও দেখব যে জঙ্গলের ভেতরে কি আছে। তাহলে চল আমরা সবাই বিকালে জঙ্গলের ভিতরে যাব।
তারা সবাই একসাথে কথা বলে ডিসিশন নিল জঙ্গলে যাবে আজ বিকালে। কি হতে চলেছে জঙ্গলের ভেতরে তাদের সঙ্গে? তারা সবাই কি বেঁচে ফিরতে পারবে বাড়ি? থামো, ওই বনে যেও না। রাত হলে কেউ বাঁচে না। আমরা ভয় পাই না? তাহলে আজই তোমাদের শেষ রাত। গেল, কিন্তু তারা জানতো না অন্ধকারের ভিতরে তাদের জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর কিছু। মিম, রাফি, এই আমরা কোথায় চলে আসলাম? চারদিকে কুড়কুড়ে অন্ধকার। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। চল বাড়ি ফিরে যাই। আর বেশি দৌড় জঙ্গলের ভেতর কি হবে? চল বাড়ি ফিরে যাই। শোন রুবেল, এত ভয় পাইলে তো চলবে না। আমরা সেই লাস্ট পর্যন্ত দেখে আসব কি আছে ওই কবরস্থান এবং সেই অভিশপ্ত বাড়িতে। তোমরা কথা বলে সময় নষ্ট করো না। এমনিতে সন্ধ্যা হয়ে রাত হয়ে আসছে, কথা বলে সময় না নষ্ট করে চল এগিয়ে যাই। যা হবার হবে নে, আমি এমনিতেই বই পাই না, চল। তারপর তারা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করলো। চারদিকে শুধু অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ হলো। কে যেন হুট করে তাদের সামনে চলে এলো। অবশেষে কেউ এই অভিশপ্ত জঙ্গলে এসেছে, কিন্তু তারা জানে না এখানে যারা ঢুকে কেউ আর ফিরে যায় না। শুনছো? কেউ আমাদের অনুসরণ করছে। কি? কে ওখানে? মিম, রুবেল, তোমরা কি দেখেছো? আমার পেছনে ছায়ার মতো কিছু নড়ছে। এই জঙ্গলটা স্বাভাবিক না। এখানে খুব ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। চলো সামনে এগিয়ে যাই। আমার মনে হচ্ছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। ওই কবরস্থানটা আর সেই ভয়ঙ্কর বাড়িটা বেশি দূরে না। আর একটু হাঁটলেই আমরা পৌঁছে যাব। কিন্তু সাবধান, আজ আমরা দেখব সেই বাড়ির ভিতরে আসলে কি লুকিয়ে আছে। রুবেল, শুনতে পাচ্ছ? এই অন্ধকারে কিসের যেন ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। না মিম, এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না। চলো এখান থেকে চলে যাই। এই জায়গাটা আমাদের জন্য সেফ না। শান্ত হও রুবেল। আমি মনে হয় কারো ছায়া দেখেছি ওই জঙ্গলের রাস্তার পাশে। এখানে কিছু একটা ঠিক নেই। দ্রুত চলো। তারা সবাই ভয় নিয়ে দ্রুত জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। চারপাশে ছিল শুধু অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল সেই পুরনো কবরস্থানের পাশে। আর ঠিক তখনই ঝোপের আড়াল থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে এলো। এই কবরস্থানে তোমরা কেন এসেছো? এখান থেকে কেউ জীবিত ফিরে যেতে পারে না। অনেক বছর হয়ে গেছে, মানুষের গন্ধ পাই না, রক্তের স্বাদও ভুলে গেছি আমি। কিন্তু আজ তোমরা নিজেরাই এসে পড়েছো আমার এলাকায়। এবার তোমাদের কেউ বাঁচতে পারবে না। মিম, রুবেল, তাড়াতাড়ি পালাও। এখানে আর এক মুহূর্তও থাকা নিরাপদ না। এই কবরস্থানটা অনেক ভয়ঙ্কর, আর ওই রাক্ষসটা আমাদের দেখে ফেলেছে। চলো, দেরি করলে আমরা কেউ বাঁচতে পারবো না। তারপর ভয়ে আতঙ্কিত হয়ে তারা দৌড়াতে শুরু করলো। চারদিকে শুধু অন্ধকার আর ভয়ঙ্কর শব্দ। দৌড়াতে দৌড়াতে একসময় তারা এসে দাঁড়ালো সেই অভিশপ্ত পুরনো বাড়ির সামনে। রাফি, রুবেল, দেখো আমরা কোথায় চলে এসেছি। আমাদের পিছনেই সেই পুরনো অভিশপ্ত বাড়িটা। আমি কিন্তু খুব ভয় পাই। ওই বাড়িটার ভিতরে আমি যাব না। বাড়িটা দেখতেই কত ভয়ঙ্কর লাগছে। এই অভিশপ্ত বাড়ির সামনে যখন এসেই গেছি, তখন ভিতরে যেতেই হবে। ভয় পেয়ে এখন আর লাভ নেই। চল, সবাই সাবধানে আমার পিছনে আসো। অন্ধকার বাড়ির ভিতরে তারা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ পাশের একটা দরজা বিকট শব্দ করে খুলে গেল।
তারা অভিশপ্ত বাড়ির ভেতরে ঢুকতেই চারদিকে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। আর ঠিক তখনই তাদের সামনে সেই ভয়ঙ্কর ডাইনিটা এসে দাঁড়াল। তোরা অবশেষে আমার বাড়ির ভিতরে চলে এসেছিস। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। হা 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 হা। শয়তান ডাইনি, তুই আমাদের কিছুই করতে পারবি না। আমরা তোকে ভয় পাই না। আমাকে ভয় পাস না? তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুই আমাদের কিছুই করতে পারবি না ডাইনি। আজ তোর শেষ দিন। এই অভিশপ্ত বাড়িতেই তোর শক্তির শেষ হবে। আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে, আমি ধ্বংস হয়ে যাচ্ছি। মিম, তুমি আজ অসাধারণ সাহস দেখিয়েছ। এই ভয়ঙ্কর ডাইনিটাকে শেষ করে তুমি অভিশপ্ত জঙ্গল আর এই বাড়িটাকে মুক্তি দিয়েছ। তুমি সত্যি অনেক সাহসী মেয়ে। আমার প্রশংসা করে লাভ নেই, এটা আমার কর্তব্য ছিল। এই ডাইনিটাকে মরতেই হতো, কারণ ওর ভয়ে কেউ এই জঙ্গলে আসতে পারতো না। হ্যাঁ মিম, তুমি ঠিক বলেছ। এই ডাইনির ভয়ে কেউ এই জঙ্গলে আসতো না। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। সব শেষ। সেই অভিশপ্ত জঙ্গল আর বাড়ি মুক্তি পেল অভিশাপ থেকে। চারদিকে নেমে এলো শান্তি। আবার পাখির ডাক শোনা গেল। গাছপালা সবুজ হয়ে নতুন জীবন ফিরে পেল।